হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পড়বো শিখবো আনন্দে। এটি একটি এডুকেশনাল চ্যানেল। এখানে তোমরা নিয়মিতভাবে বিভিন্ন পড়াশোনা সংক্রান্ত ভিডিও পাবে। আজকে যেমন তোমাদের লাইফ সায়েন্সের দশম শ্রেণীর প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে। এই ভিডিওটি দেখলে খুব সহজভাবে তোমরা কিন্তু এই অধ্যায়টি বুঝতে পারবে। অনেকের এটি পড়া হয়ে গেছে, তাও আবার খুব ডিটেলসে নিখুঁতভাবে আবার ঝালিয়ে নেওয়ার জন্য এটি অবশ্যই তোমরা দেখতে থাকো এবং পুরো ভিডিওটি দেখো। তো প্রথম অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। তো এই জীবজগৎ বলতে আমরা যেটা বুঝি যে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদ, সেই সব নিয়ে আমাদের কিন্তু এই জীবজগৎ। এবং এই জীবজগতের মধ্যে শুধু প্রাণীরাই না, উদ্ভিদরাও কিভাবে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে সেই নিয়েই কিন্তু আমাদের এই অধ্যায়। এবং এই অধ্যায়ে আমরা দেখব যে জীবজগৎ যেটা রয়েছে, তো জীবজগৎ দুটো উপায়ে কিন্তু সমন্বয় সাধন করে। একটা হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধন, যেটা আমাদের হরমোনের মাধ্যমে করে। আরেকটা হচ্ছে ভৌত সমন্বয় সাধন। এই ভৌত সমন্বয় সাধন আমাদের স্নায়ুর মাধ্যমে সম্পন্ন হয়। তো এই অধ্যায় ভালোভাবে বুঝতে গেলে আমরা কয়েকটা টার্ম বা শব্দ পাবো, যেগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে। তো সেই মতোই প্রথম একটা টার্ম হচ্ছে যে সংবেদনশীলতা। তো সংবেদনশীলতা বলতে আমরা কি বুঝি না, আমরা জানি যে প্রাণীরা এবং প্রাণীদের সাথে উদ্ভিদরাও দেখব যে উত্তেজনায় সাড়া দেয়। তো এই যে উত্তেজনায় সাড়া দেওয়ার যে ধর্ম, তাহলে জীবেদের উত্তেজনায় সাড়া দেওয়ার যে ধর্ম, সেই ধর্মটাকে বলা হচ্ছে সংবেদনশীলতা বা সেন্সিটিভিটি। এবার এই যে সংবেদনশীলতা আমরা পাচ্ছি, সেটা কিসের বিরুদ্ধে তারা সাড়া প্রদান করে? তো যেসব জিনিসগুলো আমাদের জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে তাদেরকে আমরা বলবো উদ্দীপক। কি বলবো? তাদেরকে বলবো উদ্দীপক। এবং উদ্দীপকগুলো কি হচ্ছে? উদ্দীপকগুলো হচ্ছে এক ধরনের শক্তি যা আমাদের জীবদেহের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করে। তো যেসব উদ্দীপক আমাদের জীবদেহে উদ্দীপনা সৃষ্টি করে, সেগুলো আমাদের জীবদেহের কোথায় তৈরি হচ্ছে, জীবদেহের বাইরে নাকি জীবদেহের অভ্যন্তরে, সেই অনুসারে আমরা কিন্তু উদ্দীপকগুলোকে দুটো ভাগে ভাগ করছি। কিছুগুলো হচ্ছে বাহ্যিক উদ্দীপক আর কিছু হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপক। তো এই বাহ্যিক উদ্দীপক আমরা যেটা দেখবো, যেমন আলো, তাপ, উষ্ণতা, এইগুলো আমরা যেটা দেখবো, এগুলো কোথায় তৈরি হয়? এগুলো জীবদেহের বাইরে তৈরি হয়। যেহেতু জীবদেহের বাইরে তৈরি হচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হচ্ছে বাহ্যিক উদ্দীপক। এবং আমরা দেখবো যে অভ্যন্তরীণ উদ্দীপক, কিছু কিছু উদ্দীপক রয়েছে যা জীবদেহের অভ্যন্তরে তৈরি হয় এবং উদ্দীপনা সৃষ্টি করে। যেমন আমরা দেখবো যে হরমোন, রসস্ফীতি, তারতম্য। তো এই হরমোন, রসস্ফীতি, তারতম্য, এগুলো কি হচ্ছে না, এগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ উদ্দীপক। তাহলে এবার আমরা যেটা দেখছি, তাহলে যে উদ্দীপক আমাদের জীবদেহের মধ্যে যা তৈরি করে তা হলো উদ্দীপনা, এবং যারা উদ্দীপনা সৃষ্টি করে তাদেরকে আমরা বলছি উদ্দীপক। এবার আমরা যেটা দেখব যে এই যে আমরা উদ্দীপনায় সাড়া দেওয়া যেটা বিষয়টা কি, বা উদ্দীপনায় সাড়া দেওয়া কি, তো আমরা দেখবো যে তোমার চোখের মধ্যে আমি যদি জোরালো টর্চ মারি, তাহলে কি হবে? তোমার চোখটা বন্ধ হয়ে যাবে। বা তোমার পায়ে যদি কাঁটা বিঁধে, তাহলে কি হবে? যে পাটা তুমি সাথে সাথে তুলে নেবে। তো এই যে তোমার চোখে, মনে করো আমি টর্চ মারছি, সেখানে এই যে আলোটা তোমার চোখে যাচ্ছে এবং সেইটা তোমার চোখের মধ্যে একটা উদ্দীপনা সৃষ্টি করছে। তাহলে এবং সেই উদ্দীপনাটার সাড়া হিসেবে তুমি তোমার চোখটা বন্ধ করছো, তাহলে এটা হচ্ছে উদ্দীপনায় সাড়া দেওয়া। তো এই বিষয়টা, তাহলে এই যে এবং আমাদের উদ্দীপনায় সাড়া দেওয়ার যে ক্ষমতা, সেটাকে কি বলা হচ্ছে? সংবেদনশীলতা। তাহলে এটা যেমন আমরা প্রাণীদের ক্ষেত্রে দেখছি, সেরকম উদ্ভিদের ক্ষেত্রেও দেখা যায়। এইবার আমরা দেখব যে উদ্ভিদরাও কিন্তু প্রাণীদের মতো উদ্দীপনায় সাড়া দেয়, এবং এই উদ্দীপনায় সাড়া দেওয়ার একটা বৈশিষ্ট্য বা ধর্ম হিসেবে আমরা চলন গমনটাকেও কিন্তু দেখব। তো এবার চলন গমনের বিষয়টাতে যদি আসি, তাহলে আমরা চলন বলতে কি বুঝি? চলন বলতে আমরা বুঝি যে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে জীবের যে স্বতঃস্ফূর্ত বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে যে এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গে যে সঞ্চালন, সেইটাকে আমরা বলছি চলন। মানে এটাতে এক জায়গাতে স্থির থাকবে, এক জায়গাটা স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন হচ্ছে, সেটা স্বতঃস্ফূর্তভাবেও হতে পারে, আবার বহিস্থ উদ্দীপকের প্রভাবেও হতে পারে।
কিন্তু একটা জায়গাতে স্থির থাকবে। আবার গমনের ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে সামগ্রিক স্থান পরিবর্তন। আমি এখান থেকে হেঁটে মনে করো অন্য জায়গাতে গেলাম, এখানে আমার কি হচ্ছে যে সারা শরীরে যে একটা সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে। তাহলে এটা স্বতঃস্ফূর্তভাবেও হতে পারে, আবার বহিস্থ উদ্দীপকের প্রভাবে হতে পারে। তাহলে এটাকে আমরা কি বলছি? গমন। তাহলে এটাতে কিন্তু সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে, সামগ্রিক স্থান পরিবর্তন। এবার আমরা যেটা দেখব যে সাধারণত উদ্ভিদের ক্ষেত্রে আমরা কি দেখি যে উদ্ভিদ এক জায়গায় স্থির থেকে অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করে, মানে সাধারণত এদের ক্ষেত্রে আমরা গমন দেখতে পাই না। কিন্তু কিছু ব্যতিক্রম রয়েছে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ রয়েছে, কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদ যারা কি করতে পারে, যারা কিন্তু গমনে সক্ষম। নিম্ন শ্রেণীর উদ্ভিদ কিন্তু গমনে সক্ষম, সেই ধরনের কয়েকটা উদ্ভিদ রয়েছে, সেগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো সেইগুলো হচ্ছে ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাস, ভলভক্স রয়েছে, এটাও সামুদ্রিক জীব, এবং ডায়াটম। এই যে ক্লামাইডোমোনাস, ভলভক্স, ডায়াটম, এইগুলো যেগুলো রয়েছে, এগুলো কি, এরা উদ্ভিদ হওয়া সত্ত্বেও কিন্তু এরা গমনে সক্ষম। এরা এক জায়গা থেকে অন্য জায়গাতে যেতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। এবার আমরা দেখবো যে প্রাণীদের ক্ষেত্রে আমরা কি দেখি, প্রাণীরা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, এরা গমনে সক্ষম। কিন্তু আমরা ব্যতিক্রম কিছু দেখব, গমনে অক্ষম, মানে প্রাণী কিন্তু গমনে অক্ষম। তাহলে এই ধরনের প্রাণীগুলোর নামগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এই ধরনের প্রাণী হচ্ছে স্পঞ্জ এবং সাগর কুসুম। এবং স্পঞ্জ এবং সাগর কুসুম এরা যারা হচ্ছে, এরা কিন্তু প্রাণী, তবুও এরা গমন করতে পারে না, এরা গমনে অক্ষম। তাহলে এই নামগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। এবার চলন এবং গমনের পার্থক্য যেটা, এটা তো তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছো, 9-এর সময়ও পড়েছো। তো চলন এবং গমনের পার্থক্য হিসেবে আমরা একটা জিনিস তো দেখলামই, যে চলনে এক জায়গাতে স্থির থাকছে, গমনে সামগ্রিক স্থান পরিবর্তন ঘটছে। এবং আরেকটা বিষয় যেটা আমরা দেখবো যে চলন হলে গমন হয় না, কিন্তু গমন হলে চলন হয়। মানে গমনের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গমন মানে কি, আমরা সামগ্রিকভাবে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, তার মানে কি সেখানে চলনটাও কিন্তু হচ্ছে। তাহলে এই যে বিষয়গুলো, এই পার্থক্যগুলো তোমরাও কিন্তু নিজে সহজভাবে লিখতে পারবে। এবং তারপরে আমরা আরেকটা বিষয় যেটা দেখব, যে উদ্ভিদরাও যে প্রাণীদের মতো সংবেদনশীলতা ধর্ম দেখাচ্ছে, বা উদ্ভিদরাও যে প্রাণীদের মতো উদ্দীপনায় সাড়া দিচ্ছে, এই নিয়ে কে পরীক্ষা নিরীক্ষা করেন, বা কোন বিজ্ঞানী পরীক্ষা নিরীক্ষা করেন? তো আমরা দেখব যে বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু, আচার্য জগদীশ চন্দ্র বসু, তিনি কিন্তু এই উদ্ভিদরাও যে প্রাণীদের মতো উদ্দীপনায় সাড়া দেয়, এই নিয়ে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। এবং এই পরীক্ষা নিরীক্ষা করার জন্য তিনি কয়েকটি যন্ত্র আবিষ্কার করেন, যে যন্ত্রগুলোর সাহায্যে পরীক্ষা নিরীক্ষাগুলো করেছিলেন। তো সেই যন্ত্রগুলোর নাম কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো সেই যন্ত্রগুলো হচ্ছে ক্রেস্কোগ্রাফ, ক্রেস্কোগ্রাফ একটা যন্ত্র রয়েছে, এটার সাহায্যে তিনি উদ্ভিদের চলন এবং উদ্ভিদের বৃদ্ধি যেটা, সেটা পরিমাপ করেন। তাছাড়া আমরা দেখব যে রেজোনেন্ট রেকর্ডার, রেজোনেন্ট রেকর্ডার বলে তিনি রেজোনেন্ট রেকর্ডার নামে একটা যন্ত্র আবিষ্কার করেন। তো রেজোনেন্ট রেকর্ডার যেটা রয়েছে, সেটার সাহায্যে তিনি উদ্ভিদের প্রতিবর্ত চাপ, যেটা উদ্ভিদের যে প্রতিবর্ত ক্রিয়া, উদ্ভিদের প্রতিবর্ত ক্রিয়া, এটার মাধ্যমে তিনি রেজোনেন্ট রেকর্ডার যন্ত্রের মাধ্যমে উদ্ভিদের প্রতিবর্ত ক্রিয়া তিনি প্রতিবর্ত ক্রিয়া নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। তারপরে আমরা যেটা দেখব যে ইলেকট্রিক প্রোব নামেও তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আমরা দেখব যে তিনি কোন দুটি উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন। তো এখান থেকে দেখব যে তিনি যে দুটি উদ্ভিদের উপর পরীক্ষা নিরীক্ষা করেছিলেন, সেই দুটি উদ্ভিদ হচ্ছে লজ্জাবতী এবং বনচাঁড়াল। লজ্জাবতী, যেটা বিজ্ঞানসম্মত নাম আমরা যদি দেখি মিমোসা পুডিকা বা মাইমোসা পুডিকা বলতে পারি। তো এইটা একটা উদ্ভিদ হচ্ছে, আরেকটা উদ্ভিদ হচ্ছে বনচাঁড়াল, বনচাঁড়াল। তো এই বনচাঁড়াল উদ্ভিদটার ক্ষেত্রে আমরা যেটা দেখব যে এর ক্ষেত্রে প্রকরণ চলন দেখা যায়। প্রকরণ চলন কি সেটাও আমি বলছি। তো লজ্জাবতীর ক্ষেত্রে তোমরা যেটা দেখেছো, নিজেও অনেকে দেখেছো, যে লজ্জাবতী পাতা যদি আমরা স্পর্শ করি, তো লজ্জাবতী পাতার যে পত্রগুলো, সেগুলো কিন্তু নুয়ে পড়ে।
এবং এই বনচাঁড়ালের ক্ষেত্রে আমরা যদি দেখি, বনচাঁড়াল ক্ষেত্রে একটু ছবিটা যদি আমরা দেখি, তাহলে উপরে একটা শীর্ষস্থ পত্রক থাকে এবং আমরা দেখবো যে এই তার দুপাশে দুটো পার্শ্বীয় পত্রক থাকে। তো আমরা যেটা দেখবো যে এই দুপাশে যে পার্শ্বীয় পত্রক যেগুলো রয়েছে এগুলো কিন্তু ক্রমাগত ওঠানামা করে, উপরে নিচে পর্যায়ক্রমে ওঠানামা করে। তো এই যে উপরে নিচে ক্রমাগত ওঠানামা করছে এইটাকে বলা হচ্ছে প্রকরণ চলন। কি বলা হয়? প্রকরণ চলন। তো এই প্রকরণ চলন যেটা আছে এটা বনচাঁড়াল উদ্ভিদের মধ্যে লক্ষ্য করা যায় এবং বনচাঁড়াল উদ্ভিদকে বলা হয় ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। কি বলা হয়? ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ। একটা টেলিগ্রাফ প্ল্যান্ট রয়েছে, তো সেই টেলিগ্রাফ প্ল্যান্টের ক্ষেত্রেও আমরা এই ধরনের বিষয় দেখতে পাই। তাই সেই জন্য যে বনচাঁড়াল রয়েছে তাকেও কিন্তু আমরা ভারতীয় টেলিগ্রাফ উদ্ভিদ বলছি। তো এই ভারতীয় টেলিগ্রাফের মধ্যে তাহলে আমরা এই প্রকরণ চলন দেখতে পাচ্ছি। আরও উদ্ভিদের ক্ষেত্রে আরও দুটো বিষয় আমরা এখান থেকে তোমাদের জানতে হবে। সেই দুটো বিষয় হচ্ছে রোটেশন এবং সার্কুলেশন। এই রোটেশন এবং সার্কুলেশনটা একটু মনে রাখতে হবে তোমাদের। তো রোটেশন এবং সার্কুলেশন বিষয়টা আমরা যদি দেখি, তো রোটেশন হচ্ছে যে কোনো বৃহৎ কোনো কোষ গহ্বরকে কেন্দ্র করে, বৃহৎ কোনো একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে আমরা যেটা দেখব যে এটা মনে করো নিউক্লিয়াস, এবং এখানে যদি বিভিন্ন তরল পদার্থ সাইটোপ্লাজম যদি থাকে, তো এই নিউক্লিয়াস এবং এটা সাইটোপ্লাজম, এই দুটো মিলে কি হয়? প্রোটোপ্লাজম গঠিত হয়। তো কোনো বৃহৎ কোনো কোষ গহ্বরকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের যে আবর্তন সেইটাকে বলা হচ্ছে রোটেশন। তো এই রোটেশন যেটা আছে সেটা আমরা দেখব যে পাতা শেওলার মধ্যে দেখতে পাওয়া যায়। এটা পাতা শেওলা যে উদ্ভিদ, সেই পাতা শেওলার মধ্যে কিন্তু আমরা রোটেশনটা দেখতে পাই। আবার সার্কুলেশনটা হচ্ছে যখন অনেকগুলো কোষ গহ্বর, ক্ষুদ্র ক্ষুদ্র কোষ গহ্বর, সেইগুলোকে কেন্দ্র করে যখন প্রোটোপ্লাজমের যখন আবর্তন, সেগুলোকে কেন্দ্র করে প্রোটোপ্লাজমের যে আবর্তন, তো সেটাকে বলা হচ্ছে সার্কুলেশন। তো সার্কুলেশন যেটা আমরা দেখতে পাবো সেটা কুমড়োর কাণ্ডের রোমে দেখতে পাবো। এটা আমরা কুমড়োর কাণ্ডের রোমে কিন্তু আমরা সার্কুলেশনটা দেখতে পাচ্ছি। তাহলে এই ছিল তোমাদের প্রথম অধ্যায়ের এই প্রথম অংশটা থেকে এই বিষয়গুলো, এগুলো তোমাদের কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হবে। তো এই সংক্রান্ত এর পরবর্তী ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং ভালো লাগলে তোমার বন্ধু বান্ধবদের সাথেও এগুলো কিন্তু শেয়ার করবে এবং তাদেরকেও এই চ্যানেলটির ব্যাপারে জানাবে। ধন্যবাদ। আজকের মতো বাই।